বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটা যেন ওয়ান ম্যান আর্মি হয়ে রয়েছে। প্রচারের শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি বাকি কেন্দ্রগুলোর ক্ষেত্রে যতখানি যত্ন রয়েছে, যতখানি কোথাও যাওয়া আসা, হেভি ওয়েট, কম ওয়েট, মেজো ওয়েট, মাঝারি ওয়েট, সেজো ওয়েট, বিভিন্ন ওয়েট দেখতে পাওয়া যায়। বর্ধমান দুর্গাপুর তো ওয়ান ম্যান আর্মি। দেখুন, কেউ বুদ্ধিমান লোক কি রানীগঞ্জে এখান থেকে কয়লা নিয়ে যাবে বিক্রি করতে? যথেষ্ট কয়লা আছে ওখানে, সেরকম ওরা ধরে নিচ্ছে দিলীপদা আছে। তো সেই জন্য আমিও পার্টি যাকে পাঠাচ্ছে তাদের প্রোগ্রাম করছি। মাননীয় মিঠুনদা একদিন গেছেন, ভয়ঙ্কর একটা রোড শো হয়েছে, 40,000 লোক গ্রামের মধ্যে। প্রধানমন্ত্রীজির আজকে সভা হয়ে গেল, দেখলেন আপনারা, ব্যাপক এত সুন্দর ডিসিপ্লিন সভা হয়েছে, লোকে এত মন দিয়ে শুনছিল ওনার কথা। এই প্রায় পৌনে ঘন্টা ভাষণ দিয়েছেন। আগামী 6 তারিখ মাননীয় অমিত শাহ যাচ্ছেন দুর্গাপুরে, তার সভা আছে। আমার মনে হয় না খুব বেশি লোককে নিয়ে যাওয়ার দরকার আছে। আমার কর্মীরা আছেন, আমি আছি, সবাই লেগে পড়েছে। আমাদের জন্য ওটা অনুকূল আছে, জিতবো আমরা। তারা গেছেন, আমাদের সহযোগিতা করেছেন, তাই জন্য ধন্যবাদ। মানে প্রচারের ভিড় বাড়ানোর থেকে ওয়ান টু ওয়ান, ডোর টু ডোর ক্যাম্পেন, জনসংযোগ যেটা আপনি করে এসেছেন, ট্রেন্ড সেট করেছেন ইনফ্যাক্ট বঙ্গ রাজনীতিতে, সেটাতে আপনি বেশি জোর দিচ্ছেন। বটেই, এবং যেখানে ধরুন যে সিটগুলো গতবারে আমরা জিতিনি, 18 জিতেছিলাম, তো আমাদের 35-এ যেতে গেলে তো আরও 10, 15, 20 সিট বাড়াতে হবে। তো সেই সিট বাড়াবার জন্য যেখানে জিতিনি সেখানে বেশি সময় দেওয়া দরকার। এবং এই ধরনের হেভিওয়েট লিডার যারা আছেন তারা গেলে একটা ভাইব্রেশন হয়, লোকেও বোঝে না এটা বিজেপি খুব গুরুত্ব দিচ্ছে, ভাই প্রধানমন্ত্রী এসেছেন, ভোটটা দিতে হবে। সেই হিসাবে ওখানে বেশি সময় দেওয়া হচ্ছে। আর একবার আজকে তো আমার ওখানে 2টো লোকসভার একসঙ্গে ছিল, বাকি জায়গায় তো মোদিজি এক একটা লোকসভায় যাচ্ছে। ঠিক 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 আমি আসবো, কারণ আজকে যখন দিলীপ ঘোষ আমাদের সঙ্গে একদম রয়েছেন, সোজাসুজি প্রশ্ন শুধুমাত্র আমার নয়, আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন দেখছেন, নিচে নাম্বার যাচ্ছে, আপনারা আপনাদের কিছু কিছু প্রশ্ন রাখতে পারেন। এই মুহূর্তে প্রদীপ ঢালি ফোনে রয়েছেন, ফোন লাইনে। প্রদীপ পালিত, সরি আমি একটু ভুল শুনেছি। প্রদীপবাবু নমস্কার, কি প্রশ্ন আপনার? নমস্কার, আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে করে হোক মোদীবাবুকে জেতাতেই হবে, এনি কষ্ট ওনাকে জেতাতেই হবে, তা না হলে উনি জিততে না পারলে সারা পশ্চিমবাংলাতে এরা আরো নোংরামি করে নোংরাতে ছাড়িয়ে নেবে করছে। এরা প্রচুর নোংরামি করছে, আমাকে 4-5 দিন ঘিরে ধরে আছে তৃণমূলের লোকেরা। আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আগে ভবানীপুর থেকে বলছেন? হ্যাঁ, কিছু কি হয়েছে আপনার সঙ্গে? না কিছু না, এখানে আমি কথা বলতে পারি না, আমি ভাড়া বাড়িতে থাকি তো কথা বলতে পারি না, সবাই গেছি রোল করে। বুঝতে পারছি, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে এখনও পর্যন্ত সেই 2021-এর ছবি, 19-এর পর থেকেও তার থেকে বেশি 2021-এর পর বিভিন্ন জায়গাতে এখনও পর্যন্ত বিরোধী রাজনৈতিক দল করলে যারা ভোটে যাচ্ছেন, কিছুদিন আগে আপনি দেখেছেন যে কলকাতা দক্ষিণ, একদম কলকাতা দক্ষিণ কেন্দ্রের সরস্বতী বলে একটি মেয়েকে যেভাবে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, আমার শোতে তিনি ছিলেন, সেই প্রবণতা এখনও পর্যন্ত রয়েছে। দিলীপদা, আপনার সময়তে যে তবু চেষ্টা দেখতে পাওয়া গিয়েছিল যে অন্তত পাশে দাঁড়ানোর পরবর্তী ক্ষেত্রে যেন অনেকটা মনে হয়েছিল ছত্রভঙ্গ। আমি জানি না এই মুহূর্তে কী অবস্থা, এবারে নির্বাচনের পরের কি ছবি সামনে আসবে, কিন্তু 21-এর ভোটের পর এবং পঞ্চায়েত, স্পেশালি কিছুদিন আগে যে পঞ্চায়েত হলো, ভয়াবহ ছবি দেখতে পাওয়া গেছে। এখনো কোথায় সংগঠন, কেন পাশে এখনো থাকছে না বহু সেগুলো? কর্মী আমাদের বাড়ি ছাড়া, তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, দোকান এখনো তালাবন্ধ, কিংবা দোকান লুট করে নেওয়া হয়েছে। আমি বর্ধমানে গেছিলাম, গ্রামে, বলছে ট্রাক নিয়ে এসে কাপড়ের দোকান থেকে কাপড় টাপড় লুট করে নিয়ে গেছে লোকেরা। কালকে গেলাম একটি গ্রামে, বাড়ি ঘর সব ভেঙে দিয়েছিল, গাড়িটাকে ভেঙে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল, তারা আবার ঠিক করেছে। আমি নিজে সেসব জায়গায় যাচ্ছি যে কর্মীরা কষ্ট পেয়েছেন, আছেন, বা বাড়ি ছাড়া মহিলাদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু এটাও দেখুন, আজ হতে পারে আমাদের পরিশ্রম, আমাদের লড়াইয়ের জন্য মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস জেগেছে। সন্দেশখালী তো আমরা যেতে পারিনি, আমি গেছিলাম 3 বছর আগে, আমার কর্মীদের মেরেছিল, আমি একমাত্র ওখানে আজ পর্যন্ত সভা করেছি বাজারে, অন্য কোনো পার্টির কেউ ঢোকেনি, শাহজাহান ঢুকতে দিত না। কিন্তু সেইখানকার মহিলারা, যারা অতি সাধারণ অন্তর্জ শ্রেণীর আদিবাসী সমাজের মহিলারা, তারা অত্যাচার সহ্য করতে করতে একসময় হাতে লাঠি ঝাঁটা তুলে নিয়েছেন। সেখানে তো কেউ গিয়ে তাদের সমর্থন করেন, তার কাছে দাঁড়ায়নি, দাঁড়াতে দেওয়া হয়নি। কিন্তু তারা যে আন্দোলনটা শুরু করেছেন সেই সমুদ্রের মধ্যে, সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। আজ সারা দেশের চোখ খুলে দিয়েছে বাংলা সম্বন্ধে। আমরা যখন বলতাম হাসাহাসি হতো, টিএমসির লোকেরা বলতে এসে মিথ্যা কথা, মিডিয়াও বিশ্বাস করতো না, কারণ মিডিয়া পৌঁছতে পারতো না। আজ সেখানকার মহিলারা খালি ওখানে বলেননি, সেই ঢেউকে ছড়িয়ে দিয়েছেন, তারা গিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন। সেইখান থেকে একজন মেয়েকে ক্যান্ডিডেট করা হয়েছে, যদি সাধারণ গৃহবধূকে, প্রথম তার বিরোধিতা হয়েছিল, এখন তার সমর্থন হচ্ছে। জিতবে কি হারবে বড় কথা নয়, কিন্তু মানুষ
কথা বলার সুযোগ পেয়েছে, তাদের প্রতিনিধি সামনে এসে তাকে আপনার মিডিয়ায় ডেকে নিয়ে এসে তার তথ্য তুলে ধরছেন, এটাই কম বড় অ্যাচিভমেন্ট আমার নাকি? তো এই জায়গা থেকে প্রশ্ন দিলে এটা শুধুমাত্র আমার নয়, আমার মনে হয় আরও অনেকেরই প্রশ্ন। এই রাজ্যের ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি যে ভয়াবহ জায়গায় নিয়েছে, অন্তত লাস্ট 2 বছরের কথা বলবো, সেই সময় আপনি সভাপতির দায়িত্বে নেই, যখন নিয়োগ দুর্নীতি ভয়াবহ আকার নিচ্ছে, যখন সন্দেশখালী ভয়াবহ আকার নিচ্ছে, মানুষ প্রশ্ন করছেন বিরোধী দলের ভূমিকাটা কোথায়? একটা কোনো ঘটনা ঘটার পর তারপর দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির নেতারা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন বা সেখানে তাদের হয়ে কথা বলতে শুরু করছেন, বাট যখন ঘটনাগুলো ঘটছে তখন বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কোথায়? দেখুন, এত বড় একটা স্ক্যাম হয়েছে। তৎকালীন এসএসসির প্রেসিডেন্ট চেয়ারম্যান বলেছিলেন যে 38,000 লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরি দেওয়ার জন্য, আর 18,000 লোককে চাকরি দেওয়া হয়েছে। নিয়েও 18,000কে দেওয়া হয়েছে, বাকি 20,000 টাকা নিয়েও দেওয়া হয়নি। এবং এই যে প্রায় 26 লাখ লোকের যারা পরীক্ষা দিচ্ছেন ছেলেমেয়েরা, তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের মাত্র 5,000 লোক চাকরি হলো, বাকি ভুয়ো হয়ে গেল। এবং বলা হচ্ছিল কোনো ডকুমেন্ট নেই, তাদের কিছু করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আজ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা যোগ্য, তারা বঞ্চিত, তাদের জন্য আমরা লড়াই করব, আইনি লড়াই থেকে যা বলুন লড়ো, এটা মোদির গ্যারান্টি। বলার 1 ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে এসএসসি বলেছে না, তথ্য আমরা বার করবো, আমাদের কাছে ডকুমেন্টস আছে, আমরা যারা সত্যি সত্যি হকদার তাদেরকে চাকরি দেবো। কেন হয়েছে? প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্টে হয়েছে। আর এই যে ভেতরে ভেতরে এত বড় দুর্নীতি হয়েছে, সরকারের সর্বোচ্চ স্তরে পর্যন্ত, সরকার মানে মন্ত্রী নয় মুখ্যমন্ত্রী পর্যন্ত আঙুল উঠেছে। আমরা ভেতরে গিয়ে কী করতে পারি? কোর্টে যেতে পারি। কোর্ট আজকে তদন্ত করছে, সবাই কোর্টের উপর ভরসা রেখেছেন, আমার মনে হয় ঠিক রাস্তায় বেরোচ্ছে। সময় লাগছে একটু, কিন্তু সমাধান আছে। কিন্তু এই সময় লাগাগুলোর ক্ষেত্রে তো লোকে প্রশ্ন করছে, সিবিআই এতদিন পর্যন্ত তদন্ত শেষ করতে পারলো না, কাকুর কণ্ঠ নিয়ে এত কিছু ডালমাটাল চলছে, সেক্ষেত্রেও যেন কোথাও দিন তদন্ত শেষ হচ্ছে না। প্রশ্ন করছেন লোকজন যে কেন্দ্রে যাদের সরকার রয়েছে, রাজ্যে যারা বিরোধী দল, তারা কেন অন্তত সেই কেন্দ্র এজেন্সিগুলোর উপর এটুকু চাপ তৈরি করতে পারছেন যে অ্যাটলিস্ট তদন্তটা তো শেষ করুন আপনারা। আর কতদিন, আর কত সময় লাগে? আমি নিজে যখন প্রেসিডেন্ট ছিলাম, আমি এখানে সিবিআই যে অফিস ছিল, সে সিবিআইয়ের অফিসে গিয়ে ঘেরাও করেছিলাম। কার সরকার, কার অফিস দেখার দরকার নেই, মানুষের অধিকার আছে এটা পাওয়ার, আর তারা করছে না ঠিক সময়। তাই তো একটা সিস্টেম আছে, ব্যবস্থা আছে, তার দেখার লোক আছে। কিন্তু আপনি সিবিআই অফিস ঘেরাও করেছিলেন, তারপর আর সিবিআই অফিস ঘেরাও হয়নি। অন্যরা কেউ করেছে হয়তো, কিন্তু একটা সরকার চোরদের বাঁচাবার জন্য পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী তার জন্য রাস্তায় হাঁটছেন, কোর্টে যাচ্ছেন, তিনি সভা করছেন, পদযাত্রা করছেন, কত সিরিয়াস ম্যাটার। আর কোর্ট তো এভিডেন্স চায় না, যতক্ষণ এভিডেন্স আপনার হাতে আসছে আপনি কিছু করতে, একজনকে অ্যারেস্ট করলেও ছেড়ে দিতে হবে। এত লোক অ্যারেস্ট হয়েছে, অনেকে মানে সাময়িক বেল পেয়ে গেছে, অনেকে জেলে আছে, তথ্য আসছে দিনকে দিন। এত বড় চক্রান্ত, এত দূর অবধি তার শেকড় ছড়িয়ে গেছে, রাতারাতি সমাধান সম্ভব নয়। কিন্তু দেখুন, এখনও দেশের 3 জন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 2 জন মুখ্যমন্ত্রী জেলে আছেন, ডজন খানেক মন্ত্রী জেলে আছেন, আমাদের বাংলায়ও আছেন। এগুলো তো হচ্ছে না এরকম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এত লোকের চাকরি যাচ্ছে, তাতে আপনারা নাকি খুব খুশি, আপনারা নাকি হাসছেন। আপনারা চাকরি খেকো দল, এত মানুষের চাকরি চলে গেছে, চাকরি হারার রাস্তায় বসে আছে, আর আপনারা হাসছেন। আমি বলছি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে 26 লক্ষ ছেলে মেয়ে চাকরি পরীক্ষা দিয়েছে। 26,000 না পরীক্ষা দিয়ে, এর আগে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, সেই বাড়ির লোকেদের জিজ্ঞেস করুন, তার ছেলেকে জমি বিক্রি করে পড়িয়েছে, অনেকের টাকাও দিয়েছে, তারপরে তার ছেলে মেয়ে চাকরি পায়নি, মাঝখান থেকে কেউ পরীক্ষায় না বসে সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে গেল, তারা কি বলছেন? তো সেজন্য এই যে জাস্টিস, যারা অন্যায় করেছে, যে টাকা দিয়েছে এবং নিয়েছে, দুজনের শাস্তি হওয়া উচিত। আর যারা পরীক্ষায় পাস করেছেন যোগ্য, তাদের চাকরি হওয়া উচিত।